আজ সংঘমিত্রা রয়েছে বার্সিলোনাতে। লা রামব্লা বুলেভার্ড ধরে হাঁটছি, যা প্লাকা দা কাতালুনিয়া থেকে পোর্ট ভেলের ক্রিস্টোফার কলম্বাস স্মৃতিস্তম্ভ পর্যন্ত বিস্তৃত। 60 মিটার উঁচু স্তম্ভটির চূড়ায় কলম্বাসের মূর্তি সমুদ্রের দিকে মুখ করে হাতির ইঙ্গিতে বোঝাচ্ছে আমেরিকার উদ্দেশ্যে সমুদ্রযাত্রার কথা। রাস্তাটা অত্যন্ত প্রাণবন্ত, পর্যটক ও স্থানীয়দের জন্য মিলন ক্ষেত্র বলা যেতে পারে। রঙিন ফুলের স্টল, সুভেনির কেনাকাটার একেবারে আইডিয়াল জায়গা। আত্মীয় বন্ধুবান্ধবদের জন্য উপহার নিয়ে যেতে চাইলে এখান থেকে কিনে নেওয়া যেতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, তাদের কত রকম ভাষা, কত রকম পোশাক পরিচ্ছদ, চারিদিকটা এত কালারফুল, পুরো পরিবেশটাই ভীষণ চেয়ারফুল, একটা ভালো লাগার পরিবেশ। এই রাস্তার উপরেই অনেক শিল্পীরা বসে রয়েছেন। যদি তোমার নিজের ছবি আঁকানোর ইচ্ছে হয় তবে তারা এঁকে দেবেন। কার্টুনও আঁকছেন, আবার অরিজিনাল স্কেচও করে দিচ্ছেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বার্সেলোনা স্কোয়ারে। সাধারণত প্লাকা দা কাতালুনিয়াকে বোঝায়, যা শহরের কেন্দ্রীয় এবং বৃহত্তম স্কোয়ার। একটা করুণ ইতিহাসও রয়েছে এই জায়গার। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় বোমার আঘাতের চিহ্ন এখনও দেয়ালগুলোতে রয়েছে, তবে আমার চোখে তেমনভাবে কিছু পড়ছে না। আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রচুর রেস্টুরেন্ট আর পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন সবাই মিলে খুব আনন্দ করছে। এখানে এক মিলন ক্ষেত্র। আমরা এবার যাচ্ছি বহু প্রতীক্ষিত একটা বিশালাকার চার্চ দেখতে। এটা আমি ভেবেই এসেছিলাম কলকাতা থেকে আসার সময় যে স্পেনের বার্সিলোনায় যখন যাচ্ছি এটা কিন্তু মিস করা চলবে না। সেটা হলো সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চ। এই চার্চের ব্যাপারে আমি প্রথম শুনি জেমসের কাছ থেকে, আর তারপরেই ইউটিউব ঘেঁটে দেখতে শুরু করি চার্চটা কোথায়, কেমন দেখতে। তারপরে কিন্তু ঠিক করেই নিই বার্সেলোনায় এসে এই চার্চ আমি দেখবই। তো এখন সেই পথেই যাচ্ছি। যেতে যেতে কি কি চোখে পড়ে চলো দেখে নিই, তারপরে আসল ডেস্টিনেশনে পৌঁছে চার্চের সমস্ত ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো। যেতে যেতে বাড়িগুলোর আর্কিটেকচার লক্ষ্য করছি। বাড়িগুলোতে জানলা কিন্তু তেমনভাবে চোখে পড়ছে না, লম্বা লম্বা দরজার মতো, তার সাথে লাগানো ব্যালকনি। চমৎকার অ্যাপিয়ারেন্স, সাজানো শহর বার্সেলোনা। Oh, what a wonderful view. Each section has a unique type of an architecture. Each section is being made. Basilica y Temple Expiatory de la Sagrada Familia, এত বড় নামটা সহজ করে বলা যেতে পারে সাগ্রাদা ফ্যামিলিয়া। স্পেনের কাতালোনিয়ার বার্সেলোনার আইএক্সাম্পল জেলায় নির্মাণাধীন একটা গির্জা, বিশ্বের বৃহত্তম অসমাপ্ত ক্যাথলিক গির্জা এটা। অ্যান্টনি গাউদি এর ডিজাইন করেছিলেন। যদিও অসম্পূর্ণ, তবুও এই চার্চটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় এবং 2010 সালে নভেম্বর মাসে পোপ বেনেডিক্ট 16 একে ছোট ব্যাসিলিকা হিসেবে স্বীকৃতি দেন। এই চার্চের ইতিহাস সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নিই। 1872 সালে ভ্যাটিকান থেকে অনুপ্রাণিত হয়ে জোসেফ মারিয়া বোকবেলা একটা চার্চ তৈরির সিদ্ধান্ত নেন। নিজের সম্পদ
এবং দানের ওপর ভিত্তি করে 1882 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। 1883 সালে গৌডি এই প্রজেক্টে কাজ করা শুরু করেন এবং যখন মূল স্থপতি ভিলার প্রজেক্ট থেকে অবসর নেন তখন পুরো দায়িত্ব গৌডি নিয়ে পুরো ডিজাইন একেবারে বদলে ফেলেন। গৌডি 1926 সালে যখন মারা যান তখন পুরো প্রজেক্টের 25 ভাগের কম শেষ হয়েছিল। প্রজেক্ট যেহেতু ব্যক্তিগত দানের উপরে চলতো তাই এর নির্মাণ কাজও চলে খুব ধীরে সুস্থে, একেবারে আস্তে আস্তে। আবার এর মাঝে শুরু হয় স্পেনে গৃহযুদ্ধ, ফলে নতুন করে 1940 সালে নির্মাণ কাজ শুরু হয়। গৃহযুদ্ধের সময় গৌড়ির মডেল ডিজাইনের অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে এর নির্মাণ কাজ এখনও চলছে। Now I am at Barcelona in front of La Sagrada Familia Church, means Sacred Family. The church is a huge one and with Gothic architecture. বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া এই চার্চটা সর্বোচ্চ টাওয়ার বাড়াতে আর ইউরোপের সবচেয়ে উঁচু চার্চ হবার জন্যে একদম প্রস্তুত। তাই এখনও এই চার্চের কাজ চলছে আর এর উচ্চতা বেড়েই চলেছে। এই চার্চে ঢুকতে হলে অনলাইন টিকিট বুকিং করা যায়। 2650 টাকা মতো লাগবে যদি অফিসিয়াল সাইট থেকে বুকিং করতে পারো, আর সেটা যদি না হয় তাহলে 30 ইউরো মতো লাগবে, অর্থাৎ 3000 টাকার কাছাকাছি লাগবে চার্চের ভিতরে ঢুকতে গেলে। ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু গির্জার বাইরে দু একজন ভিখারি চোখে পড়ে, যেমন চার্চের বাইরে এখানেও চোখে পড়ল একজনকে বসে থাকতে তার বিলাভেড ডগির সাথে, কিন্তু ওয়েল ড্রেসড, মাথায় টুপি, ভদ্রসভ্য চেহারা, বেশ মায়া লাগে দেখলে। গির্জাটার নকশা যীশুখ্রিস্টের জীবন আর শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে তার জীবনের 3টি প্রধান পর্ব তুলে ধরা হয়েছে। গির্জাটির 3টি স্বতন্ত্র প্রবেশদ্বার রয়েছে, যার প্রতিটির নামকরণ করা হয়েছে যিশুর জীবনের একটি পর্বের নামে। নেটিভিটি ফ্যাসাড, এটি যিশুর জন্মকে তুলে ধরে। অ্যান্টনি গাউডি ব্যক্তিগতভাবে এই অংশের কাজ তত্ত্বাবধান করেছিলেন। পরেরটা প্যাশন ফ্যাসাড, এটি যিশুর চূড়ান্ত দিনগুলো, ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানের প্রতিনিধিত্ব করে। এটাতে বেদনা আর বলিদানের নাটকীয় দৃশ্য রয়েছে। আর সবশেষে গ্লোরি ফ্যাসাড, এটি নির্মাণাধীন, এখনও শেষ হয়নি, তবে এটি যিশুর মহিমা, চূড়ান্ত বিচার আর স্বর্গের প্রতিনিধিত্ব করবে। গির্জাটিতে মোট 18টা মিনার রয়েছে, যার মধ্যে 12টা প্রেরিতদের, 4টে ধর্মপ্রচারকদের আর একটা মেরির জন্যে উৎসর্গীকৃত। এর মধ্যে সবচেয়ে উঁচু মিনারটি যীশুখ্রিস্টের জন্য উৎসর্গ করা হয়েছে, যা সাগ্রাদা ফ্যামিলিয়াকে বিশ্বের সবচেয়ে উঁচু গির্জা করে তুলবে। এই মিনারটা 2022 সালে সম্পন্ন হয়। এই চার্চের ভেতরে এলিভেটর রয়েছে উপরে যাওয়ার জন্যে,
তাই বয়স্ক মানুষদেরও অসুবিধের কোনো কারণ নেই। 100 বছরেরও বেশি দিন ধরে যে চার্চ তৈরি হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া বার্সেলোনার এই গির্জাটা দেখে আমি মুগ্ধ, আমি অভিভূত। এই আনফিনিশড মাস্টারপিস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সকলে। বার্সেলোনার আরও অন্যান্য জায়গার ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। আজ তাহলে চলি, টাটা।